ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আপ থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে খুব দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়াতে আবারও উত্তপ্ত ছড়িয়ে পড়েছে। আসুন আমরা সর্বশেষ জানব ডক্টর ইউনূস বর্তমানে কেন আবার পদত্যাগ ইস্যুটা সামনে নিয়ে আসলেন, আর চাঁদাবাজির অভিযোগে তো আসিফ মাহমুদ নিজে থেকেই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। বিস্তারিত আপডেট থাকছে রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন, মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। আমরা অনেক সময় চা দোকানে বসে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি, যেমন মেসি মানে গোলটা মিস করলো, সে কেন ডাইনে দিল না বামে দিল, এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে বসে করা যায়। কিন্তু কোন একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা আর চা দোকানে বসে কথা বলা, দুইটার পার্থক্য আছে। কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ, তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো, একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যেই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে, এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন, একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন, তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে। কোনটা? সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন। তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন, তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এছাড়া আর কোনো অপশনও নাই। জামাত ইসলাম যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে? তারা কি ডামি প্রার্থী দিবে? অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে? এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না, এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না। তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়াই ধরেন, তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে? আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলেই নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা, বিচার এবং সংস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে। এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে, আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে, এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে। এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে? ওই গণঅধিকার পরিষদের ভিপি নূর, এটা জীবনও সম্ভব না। এনসিপির তো 300 প্রার্থী নেই, জামাতের আছে, জাতীয় পার্টিরও নাই। তাহলে 300 আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবাইকে মিলাইতে না পারেন
তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে, হাতে গোনা আর 3 থেকে 4 মাস সময় আছে, 3 মাস। এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে, সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না, আসলে দেখছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না, এটাও সত্যি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপটি করবেন না। আমরা জানলাম ডক্টর ইউনূসের পদত্যাগ সংক্রান্ত বিশেষ তথ্য। এখন জানবো যে এবার চাঁদাবাজির অভিযোগ কাঁধে নিয়েই কি আসিফ মাহমুদ ভুঁইয়া পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন, এবং সেটা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কেন? আসুন বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন, অর্থাৎ 5 আগস্ট 2024 পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন। সেখানে তারেক রহমান জানাচ্ছেন, আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি, যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না, আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন, প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন। সেই সরকারকে আসলে 1 বছর 1.5 বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম। এইটা কি আসলে ঠিক হলো, নাকি ওইটা হইলেই ভালো হইতো? কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার, নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা, আপনার কাছে এখন কি মনে হয় 7 জনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হতো? যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে, তারা তো সরকার করতে পারবেন না, এটা আপনার কি মনে হয়? আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি। একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে, যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেই শপথ নেওয়াটা মাস্ট ছিল? এটা নিয়ে আসলে ইনসিস্টটা কে করতেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা, নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা? একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন। প্রথমত আমাদের 1 দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন, এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য 5 আগস্টের পর থেকে, এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা। যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন 5 আগস্টের আগেও যখন আমি একটা 5 পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি, সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারতো। এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, সংবিধান সংস্কার করতে পারবে কিনা, বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, কিংবা অনির্বাচিত সরকার, এই জিনিসগুলো থাকতো না। এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচনের ইয়াতে যাওয়া যেত। তবে সেটা সম্ভব হয়নি, কারণ সে সময় 9 তারিখ রাতেই যখন আমরা জনাব তারেক রহমানের সাথে মিটিং করি, সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আর এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি, কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি, সবাইকে যদি না আনা যায় সেটা তো আর জাতীয় থাকে না। তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরি, পরের প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় সরকার যখন হলো না, মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না, আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন, সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে, এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন? আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা, 5 আগস্ট আমরা প্রথমত যে
5ই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, অথচ একটা মানে সফল গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে, সর্বশেষ 1/11 সময় দেখেছি, এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য, যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা। কিন্তু যখন আসলে 5ই আগস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি, তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য। এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে কিন্তু শুধু রাজনৈতিক দলগুলি তো না, আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে। সে সময় ক্যান্টনমেন্টে খুব ইন্টারেস্টিংলি যে 3 জনকে আসলে সমন্বয়ক হিসেবে দেখানো হয়েছিল, তারা সমন্বয়ক ছিল না, তারা ভুয়া। এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতেছিল আন্দোলনের অংশ হিসেবে, ওইখান থেকে তাদের 3 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা আমাদের সমন্বয়ক তালিকায় নাই। তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়করাও বৈঠকে আছে, সমন্বয়করাও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে। তো এটা তো আমরা ডিনাই করছি। কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন, রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো, এবং পরবর্তীতে এই যে সারা দেশে ওই দিন মানে 5 তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত। এই যে সারা দেশে রাজারবাগে গুলি হচ্ছে, ঢুকতেছে, সৈন্য সমাবেশ হচ্ছে, এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল, এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে, গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি। এটা 6 তারিখ হচ্ছে প্রথম প্রহরে রাত 3টা কি 4টার দিকে আমরা 3 জন ভিডিও বার্তা এসে ঘোষণা করে দিই। পরের দিন হচ্ছে বৈঠক হয়, এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা ছিল ক্যান্টনমেন্টে আসার জন্য। কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না, সেই জায়গা থেকে আমরা বলেছি না, ক্যান্টনমেন্টে না, আপনারা ইয়াতে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আমরা ভিসি স্যারের বাসভবনে বা অফিসে বৈঠক করি। কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না, তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসে, আমরা বঙ্গভবনে তাহলে আসি। তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা বা সামরিক ইয়াত্রা এটা করছিলাম। কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল, রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসতো এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে, তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ, ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না, এই বিষয়গুলোতে আর একটা আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো। তো সেই সুযোগটা আমাদের হাতে তখন মানে ওই সময়কার বাস্তবতায় এখন এসে বলতে পারি যে এটা করলে এরকম হতে পারতো, এটা করলে এরকম হতে পারতো, কিন্তু ওই সময়কার যে বাস্তবতা, তার মানে হচ্ছে ওই সময় যে রাজনীতি দলগুলি ক্রিয়াশীল ছিল, অর্থাৎ জামায়াতে ইসলামী, তারপরে হচ্ছে যে মানে জনাব জোনায়েদ সাকির দল, তারপরে হচ্ছে আরো ছিল বিএনপি, জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টে সে আলোচনায় অংশ নিল, তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন, ওরকম তারাই করলো ব্যাপারটা। তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি। আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই, মানে শহীদ মিনারে নেই। এবং যখন আমরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।